যেদিন দেখবো সবকিছু ভুলে গিয়ে নিজেকে নিয়ে বেঁচে আছিস
আর কাউকে কিছু বলার সুযোগ দেবে না, নিজেকে শেষ করে দেবে। ওপরে যাচ্ছে ঘরের দরজা জানলাগুলো ভালো করে বন্ধ করে রাখে, আলো যেন বাইরে না যায়। কার বিয়ে চলছে? যাকে তোমরা ভুলে যেতে চাইছো ইচ্ছে করে সামনে, সেগুলো আবার চোখের সামনে ভেসে উঠে দীর্ঘশ্বাসের বাতাসের যন্ত্রণার উপর থেকে সমস্ত উড়ে যাওয়ার ছাই উড়ে গেলে আবার সেগুলো ধপ ধপ করে চলবে। না আমার তো এবার নিজের উপরে আর ভরসা হচ্ছে না, মনে হচ্ছে তোমাদের মতো স্বাভাবিক হয়ে পড়বে। আমি থাকতে পারছি না, দীর্ঘ বয়সটা চোর বড় কথা নয়। আমিও পড়ে যাচ্ছি। আর কতকাল বলো হাঁটবে মানুষ, যাতে শান্তিতে ঘুমোতে সে খুঁজবে পাখি। আর কতকাল ওই রক্ত রাত হয় আমাদের নিজেদের ভাগ্যের। দেখ এই তিনজনের সংসারে আমরা কিন্তু কেউ সুস্থ না, কেউ না। আমরা প্রত্যেকে এক একটা নির্জন দ্বীপের মতো, কেউ কাউকে ভালো করে ছুঁতে পর্যন্ত পারি না। দিদিকে আমরা কেউ বুঝতেও পারলাম না। এটা বুঝতে পারা বা না পারার কথা নয়, একটা অসম্ভব চাওয়া। একটা অসম্ভব চাওয়াকে কেউ যদি সারাক্ষণ মাথার মধ্যে গেঁথে রাখে, তো অন্য কারো পক্ষে তাকে কিছু বোঝানো সম্ভব না, আর অন্য কারো পক্ষে তাকে বোঝাও সম্ভব। সেই ভেতরের চাওয়াটার জন্য তো সে নয়, অতীত, তার অতীতটাই বেশ বেশ আনন্দ পায়, কিন্তু মাঝে মধ্যে নিজেকেও একটু বোঝাতে হয়। সর্বক্ষণ ওই এক আগুনে ঝুলে পড়ে জীবনে কোনোদিন কারো পক্ষে শান্ত হওয়া সম্ভব নয়। হয়তো এতেও হয়ে যেত, কিন্তু সর্বক্ষণ এই অন্ধ আমি তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। দিদি তো আমার এই অবস্থার জন্য নিজেকে অপরাধী বলে মনে করে। মামু দেখ দেখ মামু, পৃথিবীর সমস্ত দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করতে পারিস, কিন্তু মাঝে মধ্যে নিজেকেও তোকে বোঝাতে হয়। আমার তো আশ্চর্য লাগে, আচ্ছা ওই দুর্ঘটনার পর এই সংসারে কিন্তু একটা ভালো ঘটনা ঘটেনি কেন? তার কি মনের সামান্য করে পরিবর্তন হয়ে নেই? এত সহজে কি সম্ভব? দিদি যে এখন অপেক্ষা করে, প্রত্যেকবার কলিং বেল বাজলে আমি অন্ধ হয়েও দিদির সেই ছটফটাকে বুঝতে পারি। সেই হতাশা, চোখের সামনে অন্ধ আমি, সব মিলিয়ে দিদির পক্ষে এর থেকে ভালো থাকা অসম্ভব। মানলাম কিন্তু আমার কথা, আমার কথা কিছু ভাবিস, কিছু কিছু বুঝিস? প্রত্যেক দিন এই চৌকাটটা পার হয়ে যাওয়ার ফিরে আসার মাঝখানে সময়গুলো আমার কি পরিমাণ যন্ত্রণায় কানে কিছু বুঝিস? এক একদিন ভাবি বাড়িতে গিয়ে সবাইকে সুস্থ পাবো, একটা অন্ধ একটা অক্ষর মাত্র।
করে বোঝা সম্ভব। ওই ভদ্রমহিলা যে কোনো পুরোপুরি উন্মাদ হয়ে যায়নি, সেটাই তো পুরোনো পরম সৌভাগ্য। আমার লাঠিটা জানি, হ্যাঁ, চিন্তা করিস না, এই দুর্যোগ কেটে গেলে দিদি আবার ঠিক হয়ে যাবে। না রে বাবু, এই দুর্যোগ কোনোদিনই কাটবে না, এ চলতেই থাকবে। তার জন্য তো আমরা একে অপরকে অপরাধী করতে পারি না তবু। রয়েছে জবাব বাতাসে বন্ধু, রয়েছে জবাব বাতাসে, রয়েছে জবাব বাতাসে বন্ধু, রয়েছে জবাব বাতাসে। তবু এই তবু তবু এই তো এই যে তবু তবু আমার গোলাপ গাছের পোকা মারার ওষুধটা কোথায় দেখেছিস? এটা বন্ধ কেউ? করেন। আমি চমকে উঠছিস না? কি ভাবছিস বলতো তুই? কিছু না, কি বলছিলে বাবু? বলছি আমার গোলাপ গাছের পোকা মারার ওষুধটা কোথায় দেখেছিস? না, আর দেখো মা, গোলাপ গাছ নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আর তোমার এই পোকা মারার ওষুধ নীল রঙের ছোট্ট শিশিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীল রঙের ছোট শিশু ওই রান্না করে মিক্সারের নিচে ছিল, দেখেছিস? আমি সরিয়ে দিই। কেন? আমার জিনিস জায়গা মতো না থাকলে শুধু শুধু খুঁজে করতে হয়। আচ্ছা, তুমি খুঁজে মরো সেও ভালো মা, শুধু বিষ খেয়ে মরো না। আচ্ছা, তোমাকে আমি বই করে বলেছিলাম ওটা মারাত্মক বিষ, এক বালতি জলে মাত্র 4 ফোঁটা গুলতে হয়, আর তুমি যেখানে সেখানে রেখেছো। কোনদিন দেখবে যে নিদুর মা ঘর হচ্ছে, আর নিদুর মনে শুকিয়ে দিকে চুষছে, তখন নিদু তো নিদুর এই তবু মামা পর্যন্ত 4 ফোঁটা দেখা, বুঝেছো? এমন ধরো আর দয়া করে গাছটা ভেঙে রেখে ফটা স্থানে রেখো। দাঁড়াও, এত রাতে তুমি গোলাপ গাছ ওষুধ দেবে? না রে, কাল সকালে দেবো। তোকে জিজ্ঞেস করতে যদি বলি যাই। কালকে বেরোচ্ছি না, বাড়িতে আছি। কেন? ওদিকে গন্ডগোল করেনি? হ্যাঁ, ওদিকটা কমেছে, আমার এদিকে বাড়ছে না। ও, তা বেরোবি না তো জিনিসপত্র বোঝাচ্ছিস কেন? গুছিয়ে রাখি, পরশু থেকে ইউনিভার্সিটির পরীক্ষা, তার আগে কেমিক্যাল গুলো জমা দেওয়ার কথা ছিল। 3 দিন ধরে বাড়ি গোছাও আর খোলো, গোছাও আর খোলো। আজকে সবাইটা দেখলো, বিকেলের মধ্যে একটা ব্যবস্থা। আচ্ছা মা, তুমি তো দাদার ছবিটা রোজ 4 বার করে বলছো, আমার দিকে তো একবার ফিরেও তাকাও না। আচ্ছা, বুঝতে পেরেছি, দাদার মতো আমি ছবি হয়ে গেলে তখন মনে হয় বেশি। আমি তো ঠাট্টা করছি। সব জিনিসই ঠাট্টা দিয়ে সহজ করে তোলা যায় না। আরে বাবা, দাও, আমি তো ভাবলাম বুঝি গোলাপ গাছের দৌলতকে চাই হচ্ছে না। তোমারটা বলো। আমি আছি। বিজন বসো, বসো, আমি বেরোচ্ছি। দাঁড়াও, একদম চুপটি করে বসো।
সময় তো দুধটা বেড়ালে বেড়ে যাচ্ছিল, মেঝের উপর ঢাকা না দিয়ে ফেলে রেখে দিয়েছো, এদিকে আমার ব্যাগটা হুট করে খোলা। আচ্ছা নিস, বারবার আমার ওই দিনের কথাটা মনে পড়ছে, এত স্পষ্ট। সে তো আমারই দোষ, দাদার কথায় তোমাকে শুধু শুধু লাগিয়ে দিলাম। না না, ছাদের গাছগুলোতে জল দিতে গিয়ে যখন লোকজনের চিৎকার আর বোমা ফাটার আওয়াজ পেলাম, তখন কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আচ্ছা মা, তুমি এই বর সন্ধ্যেবেলায় কুয়াশার মধ্যে চাদর গায়ে না দিয়ে ছাদে কেন যাও বলো তো? তুমি একটা কোনদিন বড় সড়ো কিছু মাথা। তোর বাবা কোল থেকে দীপু যেন হাত বাড়িয়ে আমার দিকে আসতে চাইছে, চারদিকে আগুন। মা, মা এই সমস্ত চিন্তাগুলো মধ্যে একটু সর নাও, কলেজটা একটু যাও। না রে, আমার ভালো লাগছে না। তুই মা, একটা কাজ করো তো, কাজ কোনো কাজ করে এই সমস্ত চিন্তাগুলো কাছে ঘেসবে না। কেন ভাবো এই সমস্ত? মনটাকে একটু শক্ত করার চেষ্টা করো। 22 বছরে মনকে শক্ত করার জন্য আমি পশ্চিমবঙ্গের পুলিশের পক্ষ থেকে নাগরিক বৃন্দকে জানানো যাচ্ছে 144 ধারা এবং কার্যু জারি করার জন্য আপনারা পথে বেরোবেন না। অঞ্চল শান্তিপূর্ণ কি রাখার বলছিস ভাইকে? ও কিছু না, হুটাট করে ঘর থেকে বেরোতে না করছে। তুই জানলা বন্ধ করলি কেন? কি হবে এই সমস্ত শুনে? তুই ভেবেছিস আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে পারবি? এই দেখো, আমি এবার তোমার কাছ থেকে কি লুকবো? তবু রেডিও টিভির খবর আটকাতে পারবে, দরজা জানলা বন্ধ করে ওই সমস্ত চিৎকার আটকে দিতে পারবে, কিন্তু বাতাসের শব্দ, বারুদের গন্ধ আটকাবে কি করে? হ্যাঁ, কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো। আজ 3 দিন হলো নিধুর মা কাজে আসছে না, তুমি 2 দিন হলো কাজ করতে বাদ দিয়ে ঘরে বসে রয়েছো, এখন চারিদিকে পুলিশের গাড়ি টহল দিচ্ছে, বোমা ফাটছে কেন বলো তো? তুমি কি ভাবো আমি কিছুই বুঝতে পারি না? মহা বিপদ হলো। বললাম তো যে বাইরের অবস্থা ভালো নয়, সবাই একটু রয়েছে কাজকর্মে যাচ্ছে। তুমি যে এর মধ্যে বিশেষ কি একটা বুঝে ফেলবে। কোন মানুষের অভিজ্ঞতায় কর্পোরেট স্মৃতি থাকলে বাতাসে ধোঁয়ার গন্ধ সবচেয়ে আগে সে টের পায়। যা করছে সেটা এখন কোন পর্যায়ে, সেটাই আমি জানতে চাইছি। জানি না বাবা, ঠিক কোন উত্তরে তুমি সন্তুষ্ট হবে। বলো আমার লিস্টে একটু মেলাতে, তা না আমি ছাদে যাচ্ছি। সাথে কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এসো, এখানে এসো, বসো, এসো, এখানে বসো, বসো। না, আমার সাথে বলো, বলো। নকুল, তোমার আমার কথার সুর একসাথে মিলবে না তবু। তোমার চিন্তা সুন্দর, পবিত্র, আর আমার অতীত শুধু চাপ চাপ রক্ত আর একটা বিভৎস চিৎকার। এই দুটোকে তুমি একসাথে মেলাতে যেও না, বিশেষ করে আজকের দিনে। সব বলছো বলো তো, কি হয়েছে আজকের দিনে? এমন পাগলের মতো মনে হয়ে উঠছো কেন? একটু আগে ছাদের উপর থেকে বাজারের পেছনটা জ্বলতে দেখেছিলি, কিছুক্ষণ পরে প্রচন্ড শব্দে বোমা ফাটলো কোথাও, তারপর আরো বেশ কয়েক, আর একটু আগে পুলিশের গাড়ি থেকে যা বলে গেল তার তো একটাই অর্থ, ওরা আবার আসছে, তাই নয় কি? কিসব বলছো? কারা কারা আসবে এখানে? 22টা বছর এখানে বাস করে তাও তোমার এই সমস্ত চিন্তা? এই কি তোমার সেই ভাগলপুর ছেড়ে? তাহলে তো বুঝতেই পারছো কি বোঝাতে চাইছি আমি। তুমি আর এখন না বোঝার ভান না করে থেকে বরং এমন একটা কিছু করো যাতে ঘটনাটা অন্যরকম ভাবে ঘটে, বুঝেছো? আচ্ছা মা, তোমার কি ধারণা বলো তো যে গত 25 বছরে পৃথিবীর কিছু বদলায়নি? এখনো মানুষ অন্ধ আবেগে শুধুমাত্র তাদের নেতাদের কথা, অন্য ধর্মের লোকেদেরকে মেরে ফেলে, সেই গোলামি এখনো আছে। আছে আছে, তবু যে গুহায় আলো ঢুকে না সেখানে সময়টা বিচার্য নয়, পরিবেশটাই বড়। কি 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 পরিবর্তন হচ্ছে? কিচ্ছু না, কিচ্ছু পরিবর্তন হয়নি। অবস্থা পাল্টালে বাজারের পেছনটা এখন লাল হয়ে উঠতো না। আমাদের সমস্ত তুমি কেন শুধু তোমার নিজের কথা ভাবছো? না না, আমি তোমার কথাও ভাবছি।
সবাই সবাই আছে। তোমার আগুনকে শুধু বেঁচে বেঁচে একটা লোকের ঘরে পড়াচ্ছে। জানি না, জানি না আর জানতে চাই না। আমার শুধু একটাই চাওয়া, কোনোদিনও শান্ত হতে পারলাম না। বলা ভালো, নিজেকে শান্ত করার মতো কোনো কাজই আমার দ্বারা করে ওঠা সম্ভব হতো না। মা, মা, তুমি তো আগে এমন ছিলে না মা। কেন কেন দিন দিন এমন হয়ে উঠছো? রোজ যে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত দিন পড়ছে তত যেন একটা চিৎকার, শর্মা বাঁচাও, আমাকে পাগল করে দিচ্ছে। মনে হচ্ছে কে যেন বলছে, শর্মা প্রতিশোধ নেবে না, প্রতিশোধ না, প্রতিশোধ ধরো না, ধরো না আমাকে। আমি ঠিক আছি, আমার মাথাও খারাপ হয়ে যায়নি, আর নিজের চিন্তার ক্ষমতাটাও বেপাতে চলে যায়নি। আর তুমি বসে বসে করে বানাচ্ছেন তাই, আর বইয়ের অক্ষরগুলো আমার এখন অনেক কাজ। কোথায় যাচ্ছ? মনের জ্বালাটাকে বাতাস লাগিয়ে আর একটু বাড়িয়ে নিয়ে আসি, দেখি তোমার মনেও তার আঁচ লাগাতে পারি কিনা। মা, তুমি যা ভাবছো সেটা অযৌক্তিক, অবান্তর, একটা ভুল চিন্তা। আর একটা কথাও আমি শুনতে চাই না। তোমার বাবা তো এই সমস্ত কথা বলতেন, মানুষ হবে মানুষ, তার কোনো জাত নেই, ধর্ম নেই, সম্প্রদায় নেই। আর সেই মানুষটা যখন রক্তাক্ত হয়ে মাটিতে দুভাগ হয়ে পড়ে রইল, তার কারণ আর যাই হোক সেটা ধর্ম নয়। নইলে ওই অঞ্চলে যারা ডাক্তার বাবু বলতে অজ্ঞান, তারা কোন নিয়মে বলো তো তবু, তারা কোন নিয়মে এত তাড়াতাড়ি একটা মানুষকে দেবতা থেকে সেখানে জন্তুতে পরিণত করলো? মা, মা, আমি তোমার সঙ্গে এই সঙ্গে শরীর কোনো আলোচনা করতে চাই না। কেন? এমনি বলে তো বুঝবে না। না পারলে যুক্তি সবসময় না বলাই থাকে। আর দেখো, কথা না বলার প্রস্তাবটা কিন্তু আমারই ছিল, তুমিই শুরু করেছিলে। না মা, না, কথা তো তুমি বলতে চাও না মা। তুমি চাও যে তোমার অঙ্গ যুক্তি দিয়ে তোমার আবেগগুলোকে আরো সারিয়ে নিতে। আচ্ছা মা, তুমি তো আমাকে বলেছিলে যে সেদিনকে আমাদের ওখানে যারা দাঙ্গা করতে আসে তাদের একটা মুখও কারো চেনা ছিল না, তারা সবাই মুখোশ পরে এসেছিল, এবং তারা একটা ভ্যানে করে দাঙ্গা করতে আসে, দাঙ্গা করে আবার ফিরে চলে যায়, এবং যাওয়ার সময় তারা বহু মুসলমানের দোকান ফিরে যায়। আমি তো তোমার থেকে, মামুর থেকে এগুলো শুনছি। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওরা ভেবেছিল ওগুলো মুসলমানদের দোকান। আমি তো তোমাকে তাই করতেই চাইছি মা। ওরা জানতোই না কোথায় কি আছে, কারণ যারা দাঙ্গা করে তারা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করে না, ওরা দাঙ্গাবাজ, আর বাকিরা মানুষ। তোমার এই যুক্তি নিয়ে তুমি বসে থাকতে পারো, আমার জ্বালা তাতে জুড়ে। কিসের জন্য? হ্যাঁ, হাতের কাছে একটা নিরীহ মুসলমান পেয়ে তাকে মেরে ফেলবে। আচ্ছা মা, তুমি একবার ভাবো তো যে তুমি তাকে মারতে চাইছো, সে তো সেই লোক নয় যে বাবার প্রতি সটকে ঢুকিয়েছিল। না, সেই লোক নয়, কিন্তু ওদের ভীত করতে না পারলে ওদের ওই হিংস্র স্বভাবটা যাবে না। আচ্ছা মা, কোথাও যদি কোনো হিন্দু অপরাধ করে আর তার জন্য যদি কেউ আমাকে মেরে যায়, সেটা কি বোধ বুদ্ধি সম্পন্ন করে সভ্য মানুষের কাজ হবে? না, অসভ্য মানুষের কাজ হবে। আর তাই করা উচিত। ঘরের মধ্যে সাপ দেখে মেরে ফেলে না, কই তখন তো কোনো সভ্যতার প্রশ্ন ওঠে না। ভবিষ্যতের জন্য তখন ওই অসভ্য কাজ করাটা একমাত্র প্রয়োজন। বাহ বাহ, একদল মানুষ আর একদল মানুষকে মেরে ফেললে পরে তাদের ভবিষ্যৎ আরো সুরক্ষিত হয়ে যাবে। আর উল্টোটা যদি কেউ ভাবে, কেউ যদি মনে করে যে আমাদেরকে মেরে তাদের ভবিষ্যৎটাকে আরো সুন্দর করে তুলবে, সেটা ওরা ভাবে না কেন? চল, আমরাই এতদিন সবকিছু মেনে নেওয়ার চুক্তি দেখিয়েছি, এবার অন্যদিকটা আমাদের ভাবতে হবে। আমি মাঝে মধ্যে অবাক হয়ে ভাবি মা, তোমার এত শিক্ষা, বিদ্যা, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, এগুলো তোমার কোন কাছে এলো না? তবু পড়াশোনা শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, এমনটা নয় তো, অভিজ্ঞতাও এমন বড় শিক্ষক। বুকের কাছে এক শিশুকে আঁকড়ে ধরে যখন কোনো মা দেখে তার অন্য সন্তান সহ স্বামীকে একটা ওষুধ ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তখন কোনো শাশ্বত বাড়ি বেরোবে না। আমি জানি না ঘটনাটা সত্যি তাই ছিল, কিন্তু তুমি তার ব্যাখ্যা করছো তোমার নিজের মতো করে। অন্যভাবে করবো কোন বিশ্বাসে?
প্রতিশোধ নাও, প্রতিশোধ। তারপর থেকে এই শহরে আমি অপেক্ষা করেছি, অপেক্ষা করেছি আর একটা চিন্তাকে, যার শুনে আমার ওই স্মৃতিকে ঘুম পাড়িয়ে দিতে পারে। মা তুমি পাগল হয়ে গেছো মা, তোমার বোধ বুদ্ধি সব কিছু রং পেয়েছে। আবার তোমার সাথে কথা বলবে অস্বস্তি হচ্ছে, বমি পাচ্ছে। হ্যাঁ, আমার অস্বস্তি হয়, বমি পায় যখন ওই স্মৃতি আমাকে তাড়া করে। যেদিন ভাগলপুর ছেড়েছিলাম সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, একটা মৃত্যুর আগে অন্তত যেন একটা সুযোগ পাই। আর আজকে এই চিন্তার আগুন পুলিশের বলে। মা, মা, তুমি একবার ভাবো তো মা, যে আমাদের চারপাশের এই মানুষজনগুলো গত 20-22 বছর ধরে আমাদেরকে দেখেনি, অন্য ধর্মের বলে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছিল। বাবার কথাই ছিল। আমি যখন অফিসের কাছে বাইরে চলে গেছি তখন ওরা তোমাকে মামুকে বলেনি, কোনো চিন্তা করবেন না, আমরা আছি, বলেনি মা? আমরা তাই করেছিলাম এবং তারপর বিপদগ্রস্ত হয়েছি। তাহলে ওই সমস্ত আতঙ্কবাদীদের সঙ্গে আমাদের কিন্তু তফাৎ রইল না। কে বলেছি তফাৎ করতে? আমি কি বলেছি? এই করে করে আমাদের সমস্ত সত্তার স্বাধীনতা বিসর্জন দিয়ে বিদেশের ঘোড়া সাপে পরিণত হয়েছে। ওরা সবজি নেবে, আমরাও নেব। দেখো তোমার এই সমস্ত বড় বড় কথা বেরোচ্ছ। হ্যাঁ বেরোচ্ছি, ভেতরে আমার বন্ধ হয়ে যাচ্ছে, আমি বাইরে থেকে একটু পাইচারি করে আসছি। বাইরে কাজ শুরু হয়ে গেছে। এখনো শুরু হয়নি মা। আর মা, বাইরের ওই সমস্ত লোকজনগুলো অনেক দূরে, ওদের মুখে ওই সমস্ত কথাবার্তা সহ্য করে নিতে পারে, কিন্তু ভেতরে সব চেনা মুখ, চেনা কথা, সব কিছু বদলে যাচ্ছে, ভয়ঙ্কর। আমি আসছি। যাও, আমি আটকাবো না। নতুন কোনো অভিজ্ঞতায় অভিজ্ঞ হয়েছে আমাকে সুবিধে বলে অন্তত একজনকে পাবো। বলা যায় না, অভিজ্ঞতা মুখ থেকেও ঠেলে দিতে পারে। আসছি। এসব আমি মানে হঠাৎ ওই কারফিউ শুরু হয়ে যাওয়াতে আমি আমি বেরোতে পারছি না। এই জায়গাটা ভালো করে চিনিও না। না না, আমি আপনার কোনো ক্ষতি করবো না। এই দেখুন, আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আসলে এখানে একজনের খোঁজে এসেছিলাম, যদি দয়া করে আমাকে একটু আশ্রয় দেন। এসো, ভেতরে এসো। ধন্যবাদ। আমার নাম আব্দুল রব। না, আমি আপনার কোনো ক্ষতি করবো না। অবস্থা একটু ভালো হলে যাবে, চলে যাবো অন্য একটা আশ্রয়। আপনাকে বিরক্ত করবো না। আসলে জানেন, এখানে একজনের খোঁজে এসেছিলাম। আমি বুঝতেই পারিনি যে এত দ্রুত কারফিউ জারি হয়ে যাবে। নেশার মতো খুঁজেই যাচ্ছিলাম। না 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 না, এতটা সময় কোথায় আমার এখানে থাকাটা ঠিক হয়নি। আমি ভাবছি আপনি বসুন। ঠিক আছে। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? কেন, তাতে কি বিশেষ কোনো সুবিধা হবে? না, তা কেন? আসলে আপনি একা আছেন তো, তাই জানতে চাইছিলাম। তোমার জানতে চাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার নিজের কথা বলো। দেখুন, আমি 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 বুঝতে পারছি যে আমার হঠাৎ এইভাবে ঢুকে পড়াটা আপনি ভালোভাবে নিচ্ছেন না। আসলে অন্য কোনো উপায় থাকলে আমি নিজেও এবার। ঠিক আছে, আপনি যদি বিশেষভাবে বিরক্ত হন, আমি চলে যাচ্ছি অন্য একটা সেটা। এখানে কোথায় থাকো? কোথায় যাচ্ছ? দেখি কোথায় একটা আশ্রয় পাওয়া যায়। আপনাকে এভাবে বিরক্ত করা। বাবা, তোমাদের এত আত্মসম্মান কিন্তু সচরাচর দেখা যায় না, নাকি তুমি নিজে বিশেষ কোনো মন্তব্য পাচ্ছ? ঠিক বুঝলাম না। না বোঝারই কথা। সত্য বেশি স্পষ্ট হলে বুঝতে না পারাটা বুদ্ধিমানের লক্ষণ। এখানে এসে বসো। ধন্যবাদ। আপনার কথাগুলো কিরকম অস্পষ্ট লাগছে। হ্যাঁ, হয়তো এই কথাগুলোর সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই। আরো বেশি স্পষ্ট হলে তোমারই অসুবিধা হতো। যাক, সেটা
তাড়াতাড়ি সেরে আমি ফিরে যেতে পারবো, কিন্তু এখন যে অবস্থা দেখছি এত দুশ্চিন্তা হচ্ছে যে আদৌ আমি ফিরতে পারবো কিনা। বাবা, তোমাদেরও তাহলে দুশ্চিন্তা হয়? তার মানে দুশ্চিন্তার কারণ ঘটাতে যারা ওস্তাদ, তাদের তো নিশ্চিন্তেই থাকার কথা। ও, তার মানে আপনি বলতে চাইছেন এই সমস্ত গন্ডগোলের জন্য আমরা দায়ী? না না, এটা এত বিস্মিত হওয়ার কিছু নেই, এটা সম্পূর্ণ স্বাভাবিক সত্য ঘটনা। আচ্ছা, আপনি কি একটা কথা সোজা সরল ভাবে বলতে পারেন না? না, জানলা খুলবেন না। আমি আমি দেখছি। কেন? দেখুন, প্লিজ প্লিজ আমাকে দেখতে দিন। তা তো দেখবে, কারণ মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে তোমাদের তো বেশ ভালোই লাগে। আপনি কি বলছেন? আমি কিন্তু বুঝতে পারছি না। কেন? এবারে কথা তো স্পষ্ট ছিল। সরা, আমায় দেখতে দাও। দেখুন, আপনি ইচ্ছে করলে জানলা খুলে দেখতে পারেন, কিন্তু জানলা বেশি ফাঁক করবেন না, কেন বাইরে পুলিশের গাড়ি টহল দিচ্ছি। ভেতরটাও তো তেমন নিরাপদ নয়। কিছুই তো দেখা যাচ্ছে না, ঘটঘটে অন্ধকার। না, আর কিছুই শোনা যাচ্ছে না। বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এখানে থাকাটা আর সম্মানের বলে মনে হচ্ছে না, কেননা আপনার কথা ধার এবং নিশানা খুবই নির্দিষ্ট। কারো তার উৎস আরো একটি যন্ত্রণার মধ্যে। হতে পারে, হতেই পারে, কিন্তু আমি কিন্তু নিশ্চিত ভাবে বলতে পারি সেই যন্ত্রণা বা উৎসের জন্য আমি কিন্তু দায়ী নই। না, তুমি দাঁড়ি এ কথা যেমন জোর দিয়ে বলা সম্ভব নয়। আবার তোমারও তো কিছু দায় আছে। কেন? যে অপরাধ আমি করিনি তার দায়ভার আমি নিতে যাবো কেন? কিছু কিছু দায় জন্মসূত্রে উত্তরাধিকারী হওয়ার কারণেই কিন্তু বয়ে যেতে পারে। সম্ভব, এর থেকে বাইরে বেরিয়ে যাওয়াটা অনেক বেশি সম্মান। মিথ্যে যখন শুরু হয় তখন যুক্তি বুদ্ধির কোনো দরজায় করে থাকে না। আসছি। দাঁড়াও! তুমি বেরোতে গেলে কিন্তু আমি চিৎকার করবো। আপনি আপনি কি চাইছেন বলুন তো? আমিও তো বুঝতে পারছি না, কেবল মনে হচ্ছে এই সুযোগ, কিন্তু কোন সুযোগ কিভাবে কাছে লাগাবো? দেখুন দেখুন, প্লিজ আমাকে যেতে দিন। অহেতুক এরকম একটা দমবন্ধ পরিবেশ সহ্য করার কোনো মানেই হয় না। না, তুমি ওইখানে বসে থাকবে যতক্ষণ না আমার মনে হবে তোমার এখন চলে যাওয়া উচিত, ততক্ষণ। বুঝেছ? বেশ, বুঝছি। বলুন বলুন, আপনি আর কি কি বলতে চান বলুন। বিশেষ কিছুই বলার নেই, শুধু সময়ের অপেক্ষা। কোন সময়? দেখুন দেখুন, আমি এই অঞ্চলে একদমই নতুন। আপনি যে কোনো মুহূর্তে পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিতে পারেন, সুতরাং সমস্ত সময়টাই কিন্তু আপনার কাছে একেবারে সুসময়। সে বোঝার ক্ষমতা তোমার নেই। যাকে আচ্ছা, তোমার মা বাবা কোথায় থাকেন? এই এতক্ষণে একটা প্রশ্ন করেছে যার উত্তর আমার জানা না। আমার মা বাবা কেউ নেই, মারা গেছেন। আমি দাদুর কাছেই মানুষ। কোথায় থাকেন তোমার দাদু? কে? ভাগলপুরে। ভাগলপুর? হ্যাঁ, ভাগলপুরে। কেন আপনি ভাগলপুরে নামটা শুনে চমকে উঠলেন কেন? মানে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেখানে থাকেন কি? ছিল, সব ছিল। এখন এই নামটা মনে পড়লেই চোখের সামনে শুধু আগুন, আর মাথার ভেতরে একটা অসহায় মানুষের চিৎকার আমাকে পাগল করে দেয়। ও, মনে হচ্ছে কোনো দাঙ্গার স্মৃতি। দাঙ্গা নয়, প্রলয়। কোনো কথা মানেনি, সমস্ত কিছু পুড়িয়ে ধসিয়ে দিয়ে যখন চলে গেল, তখন চিহ্নিত করার মতো আর কোনো সূত্রই রইল না। কেবল ধোঁয়া আর বিলাপ, ধ্বংস আর আর্তনাদ। জানেন জানেন, দাঙ্গার স্মৃতি এরকমই হয়। জানেন, আমি আমার দাদুর কাছে দু একটা দাঙ্গার কথা শুনেছি। দাদু সেই সমস্ত কথা বলতেন, আর অচুরে থাকতেন সেই সমস্ত দাঙ্গাকৃত মানুষগুলোর জন্য। তোমার দাদু সম্ভবত মুসলমান নন? কেন বলবো, আমার দাদু অত্যন্ত নিষ্ঠাবান মুসলমান। আসলে মুসলমানদের চোখে জল দেখতে পাওয়া তো নিজের পিঠ দেখার মতনই অবস্থা, প্রায় অসম্ভব। দেখুন,
আমার দুর্ভাগ্য যে আপনি আমার দাদুকে দেখেননি। হ্যাঁ, নিজের ধর্মকে তিনি ভালোবাসতেন ঠিকই, কিন্তু কোনো মোরালই ছিল না। রবি ঠাকুরের মতো দেখতে ছিল, কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন তখন মানুষের প্রতি সহানুভূতিতে ভালোবাসা। থামো! মুসলমান মুসলমান শব্দের একটাই মানে হিংসা। এরা রাজ্যের জন্য ভাই ভাইকে মেরে ফেলে, নির্দ্বিধায় মানুষ কম করে সামান্য ঝগড়ার পরিণতিতে। কেন এই সমস্ত কাজ করে হিন্দু ধর্মের অমানুষটা করেননি? ইতিহাসে শুধুমাত্র কি মুসলমান জায়গায় ধ্বংসের পর হিংসার কথা জেনেছিলেন? আগেও জাননি? আচ্ছা আচ্ছা, বিশ্বাসঘাতক বলতে আপনারা শুধুমাত্র মির্জা পাকে চিহ্নিত করেন কেন? মির্জা, বুঝিত, রাজপুত্র, এরা কারা? অদ্ভুত অদ্ভুত যুক্তি আপনাদের। যাকে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না। দেখুন, যদি ঘেরার জায়গাটা একদম পর্যন্ত প্রসারিত না হয়, আমাকে এক গ্লাস জল দেবেন, আমাকে তো সত্যি সত্যি চলে যাবে। জল খাবে? হ্যাঁ। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। মা, 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 আপনি আমার নাম আব্দুল। ওই কারফিউ শুরু হয়ে যাওয়ার আগে এখানে আশ্রয় নিয়েছি। আমি এক্ষুনি চলে যাবো। ঠিক আছে, বসুন। এই জল। ধন্যবাদ। আচ্ছা, এটা কোথায় রাখবো? আমার দাও। আমি কিন্তু ধুয়ে দিতে পারি। হ্যাঁ, না না, আমার দাও না। আপনি নিশ্চয়ই কোন ছেলে? হ্যাঁ, কিন্তু আমি অবাক হচ্ছি মার ব্যবহার। কেন বলুন তো? মানে আসল লোকের বাপ, তাতে এত স্বাভাবিক ব্যবহার। রাজা তাতে কি আছে? দেখুন, মানুষের মনের মধ্যে যদি কোনো বেদনা সঞ্চিত থাকে, তাহলে তো তার বই প্রকাশ করতেই পারে, তাই না? আসছে। হ্যাঁ, হ্যাঁ, কোথায় যাচ্ছে? দেখি কোথায় আরেকটা আশ্রয় পাওয়া যাবে। হ্যাঁ যাবেন, কিন্তু এই সবে মাত্র কার্যক্রম শুরু হয়েছে, এখন বেরোনো যাবে না। আপনি আসুন আসুন, এখানে বসুন, আরাম করে বসুন। ধন্যবাদ। আরে একেবারে হাত পা ছড়িয়ে ঠেস দিয়ে বসুন। না, আমি এর থেকে বেশি ঠেস দিয়ে বসতে পারি না। কেন? আসলে আমার পিঠে একটা অ্যাবনর্মালিটি আছে, ওই দাঙ্গায় দান বলতে পারেন। ও তাই? হ্যাঁ হ্যাঁ, দাঙ্গা বাজনা তো আর ধর্মের হিসেব করে না। সমস্ত ধর্মের মধ্যে ওই সমস্ত অমানুষগুলো থাকে। তো দেখুন, কিছু মানুষ নিজেদের পবিত্র করে অপরের করে, তাই না? মার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। একটা ভয়ানক অতীত মাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, মাঝে এখনো কত উন্মাদ হয়ে যায়নি, সেটাই আমাদের সৌভাগ্য। অথচ দেখুন, ওর ওই সমস্ত তিক্ত বিষাক্ত কথাগুলো কিন্তু আমাকেই শুনতে হতো, তাই না? আপনি আর কথা বলবেন, আপনি তো বিশ্রাম করুন। না, ওকে ওকে উত্তর দেওয়ার কোনো সুযোগই পেলাম না। একটা গভীর অন্ধ বিশ্বাস ওকে একেবারে আচ্ছন্ন করে রেখেছে। হ্যাঁ, আমি এটা বলছি যে ওর কষ্ট ওর কম নয়। মানে এমনিতে কিন্তু মার কোনো তুলনা হয় না। হ্যাঁ, একটা মর্নিং স্কুলে পড়িয়ে আমাদের এই তিনজনের সংসার চালিয়েছে, এখনো মেতে আছেন রাজ্যের নানা কাজে, কখনো বাগান করছে বাড়ির ছাদে, কখনো বাড়ির পেছনে, আবার মেয়েদেরকে নিয়ে একটা সেলাই স্কুলে খুলেছে। সবই ভালো, শুধু ওই একটা বিষয় ভীষণ ভয়, কোনো যুক্তি বুদ্ধি কিচ্ছু মানতে চায় না। অথচ আপনাকে কিন্তু অনেক সহজ সরল বলে মনে হচ্ছে। আমাকে তো কাজের ধান্দায় নানা জায়গায় বেরোতে হয়, দেখি তো এই ভালো মন্দ খারাপ বদমাইশ সবাই করে মিলেমিশে আছে। ওর জন্য আলাদা করে কোনো ধর্মের লেভেলের প্রয়োজন নেই। আসলে কি জানেন, মানুষ যখন তাদের চলার পথে ওই বাধার জগদ্দল পাথরটাকে কিছুতেই সরাতে পারে না, তখন মানুষ দিশে হারা হয়ে যেদিকে পারে সেদিকে ছোটে। আর ঠিক সেই সময় যদি কেউ এসে বলে যে তোমরা বাঁচতে পারছো না, তার কারণ হচ্ছে ওই মানুষ। আপনি
আমি আমি শুনেছি, আমার যথেষ্ট ভালো লাগছে। বলছি কোথায় থাকা হয় আপনার? ওই যে আপনারা এক সময় যেখানে থাকতেন ওই ভাগলপুরে, জানেন না, আমি না একজনের খোঁজে এসেছিলাম, হাতে তো এখন সময় নেই, তাই আর একটু রিস্ক নিয়ে বেরিয়ে। হ্যাঁ, মানে ওখানে থাকে না কেউ? বাবা শুনছেন? বলছি এ পাড়ায় থাকেন এমন কারোর খোঁজ এসেছিলেন? হ্যাঁ, একজন তো বললো যে এই পাড়াতে কি হচ্ছে কি হচ্ছে? আর কিছু জখাবেন জড়ানো? না 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 না, আপনি ব্যস্ত হবেন না, একটু একটু আমার একটু পায়চারি করি, ওই তাহলে ঘুম ঘুম ভাবটা কেটে যাবে। আসলে মোটা কথা কি জানেন, মোটা কথা হচ্ছে যে বাইরে থেকে ধর্মের চা ছেলেরা তারপর নিজেরই দাদা বলানো, তাহলে মানুষের মানুষের সাথে ভেদাভেদ করে বলতে পারে। ধরুন আমি কথা বলছি একটু জল নিয়ে আসেন, চোখে মুখে একটু জল দিন। দাদা, আপনি আপনি ব্যস্ত হবেন না। আসলে দীর্ঘক্ষণ টেনশনের পরে একটা নিরাপদ আশ্রয় আপনার সঙ্গে নিশ্চিতভাবে কথা বলতে গেলে শরীরটা ছেড়ে দিয়েছে। কি হলো শুনছেন? হ্যাঁ? দাদা হ্যাঁ, বলছি যে এখানে কারোর খোঁজ এসেছেন? হ্যাঁ, বলছি এখানে কারোর খোঁজ করতে এসেছেন? হ্যাঁ, এটা একটা উদ্দেশ্যবিহীন খুঁজা বলতে পারে। আমার কাছে ঠিকানা একটা আছে, কিন্তু আমি জানি না সেইখানে গেলে আমি কাউকে পাবো কিনা। এই জানেন, আমি কিন্তু নিজের ওপর ক্রমাগত জোর হারিয়ে ফেলছি। অসম্ভব কাজের দায়িত্ব নিয়ে ফেলেছি। এই যখন আমি ওই কলকাতা ইউনিভার্সিটিতে পড়তাম, তখনও আমাকে কিন্তু দাদু কিছু বলেনি। একটা নাম আর একটা ওই ক্ষীণ যোগসূত্র দেখুন তো, এই নামে কাউকে জেনে কিনা। কি এ তো মার নাম যেত। কার নাম? মা ওমা মা। না, ওনাকে ডাকবেন না, উনি আমাকে সহ্য করতে পারেন না। কি হয়েছে? হ্যাঁ ওমা, উনি তোমার কাছে এসেছে। আমার কাছে? হ্যাঁ বাবা, দাদা শুনছেন? দাদা মা এসেছেন, আপনি কি বলবেন বলছিলেন বলুন। আচ্ছা, আপনার ওই বিশ্ববন্ধু ভট্টাচার্য নামে কাউকে চেনেন? তার স্ত্রী এখন কোথায়? আমাকে একবার তার কাছে নিয়ে যাবেন। কেন? তার সঙ্গে কি দরকার? হ্যাঁ, ওই একবার একবার রায়তে বিশ্ববন্ধু বাবু আর তার বড় ছেলে, তার ছোট ছেলে আর 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 বলুন বলুন বলুন। ওখানে বিশ্ববন্ধু বাবু ডাঙ্গা বাসের হাতে নিহত হন। মুসলমানরা কাটছে? মা দাদা যখন ওনার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে পালিয়ে আসেন, তখন ওনার বড় ছেলেকে একজন বৃদ্ধ মুসলমান তিনি বড় করেছিলেন, লেখাপড়া শিখিয়ে সে এখন বেঁচে আছে, আপনি জানেন? ওমা শুনছেন শুনছেন দাদা? আমি বিশ্ববন্ধু ভট্টাচার্যের ছোট ছেলে আর উনি তার স্ত্রী। আপনি জানেন সে ছেলে কোথায় আছে? দাদা দাদা শুনছেন?
তুমি ওকে কি খাইয়েছো মা? হেনরি, আমি ডাক্তারকে নিয়ে আসছি। কোনো লাভ হবে না। আমি পুরো শিশুটাই খাইয়ে দিয়েছি। বস, তুমি এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবো। তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। দাদা, 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 কথা বলছিস না কেন? দিদি, তপু, এই সারা দিন চলে গেল। দিদি, তপু, দিদি, তপু, দিদি, সারা এত নিস্তব্ধ কেন? এত অন্ধকার কেন? हाँ वही घंटे